ছয় মাত্রার তীব্র কম্পনে ধ্বংসস্তূপে পরিণত আফগানিস্তানের কুনার প্রদেশ। মৃতের সংখ্যা ছাড়ালো ৮০০। ইসরায়েলি অবরোধ ভাঙতে ইতিহাসের সবচেয়ে বড় নৌ অভিযান। ৪০০ মানুষ নিয়ে যাত্রা শুরু করল সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ। পোকার লার্ভা বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য। মাত্র ১২ দিনেই তৈরি হচ্ছে শক্তিশালী জৈব সার। গভীর রাতে আফগানিস্তানে আঘাত হানে ৬ মাত্রার একটি ভূমিকম্প। বিজ্ঞানীরা জানিয়েছেন এর উৎপত্তি হয়েছিল মাটির মাত্র ৮ কিলোমিটার নিচে। এত কম গভীরতায় ভূমিকম্প হলে এর প্রভাব হয় ভয়াবহ, কারণ কম্পন সরাসরি উপরের স্তরের মাটিতে ছড়িয়ে পড়ে। মূল আঘাতের পর কমপক্ষে ১৩টি আফটার শকও আঘাত এনেছে, যার ফলে মানুষের ভয় আরও বেড়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনারের নোরগাল, নুরগুল, সকি, ওয়াতপুর, চপা, দারা ও মানগি এলাকা। পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ঘর বাড়ি যেন কাগজের মতো ছিঁড়ে গেছে। অনেকের পরিবার পুরোপুরি হারিয়ে গেছে। কেউ বাবা মাকে খুঁজছে, কেউ সন্তানকে। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষদের ভিড়ে ঠাসা। অনেককে চিকিৎসা দেওয়ার মতো জায়গাও নেই। উদ্ধারকর্মী, সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ একসঙ্গে মাটির নিচে চাপা পড়া মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পাহাড়ি এলাকা আর ভাঙা রাস্তাঘাটের কারণে সেখানে পৌঁছাতে সময় লাগছে। অনেক জায়গায় এখনো ফোন কিংবা যোগাযোগের ব্যবস্থা নেই, তবুও সবাই মিলে জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এটি খুব দুঃখজনক ঘটনা। মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে। উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। আশেপাশের প্রদেশ থেকেও দল পাঠানো হয়েছে। এমন দুর্যোগে শুধু প্রাণহানি নয়, হাজারো মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে। তারা এখন খোলা আকাশের নিচে আছে, খাবার, পানি এবং চিকিৎসার জন্য অপেক্ষা করছে। তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প প্রবণ দেশটি প্রায়শই মারাত্মক ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটগুলো মিলিত হয়। প্রাকৃতিক দুর্যোগ কখন আসে তা কেউ জানে না, কিন্তু প্রতিবারই ভূমিকম্প রেখে যাচ্ছে অগণিত মৃত্যু, আহত মানুষ আর ভাঙা ঘরবাড়ির করুণ স্মৃতি। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে সাহসী নৌ অভিযান শুরু হয়েছে বার্সেলোনা থেকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই অভিযানে শত শত মানুষ সমর্থন জানাতে এসেছেন। ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাছে আছে শুধু মানবিক সহায়তা, খাবার, পানি এবং ঔষধ। এগুলো নিয়ে তারা গাজায় পৌঁছাতে চান, যেখানে অবরোধ ও যুদ্ধের কারণে মানুষ ভয়াবহ ক্ষুধা ও বিপর্যয়ের মুখে পড়েছে। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এই অভিযানের সামনের সারিতে আছেন। তার দাবি, ইসরায়েল ফিলিস্তিনি মানুষকে বেঁচে থাকার মৌলিক অধিকার দিতে বাধা দিচ্ছে। বার্সেলোনা থেকে প্রায় ২০টি জাহাজ একসাথে যাত্রা করেছে, যাদের নাম সুমুদ ফ্লোটিলা। সুমুদ মানে হল দৃঢ়তা। এই নৌকায় অনেক দেশের প্রায় ৪০০ মানুষ আছেন, যারা সবাই মিলে গাজার মানুষকে সহায়তা করতে চান। এই নৌবহরটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড়। এখানে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এবং ইতালির জেনোয়া, টিউনিসিয়া এবং গ্রিস থেকে আরও নৌকা যুক্ত হবে। সব মিলিয়ে ৪০টি জাহাজ মিলিতভাবে গাজায় পৌঁছানোর পরিকল্পনা করেছে সেপ্টেম্বরের মাঝের দিকে। অতীতে নৌকার বহর ইসরায়েল আটক করেছে, তবুও সংগঠন দৃঢ়ভাবে বলছে, আমরা থামব না, আমরা ফিরে আসব। এই দলে আছেন গ্রেটা থুনবার্গ নামের একজন বিখ্যাত ২২ বছরের কিশোরী। তিনি বলছেন, গাজার মানুষের জন্য খুব কষ্ট অনুভব করছেন এবং তাদের পাশে তিনি দাঁড়াতে চান। ধীরে ধীরে প্রতিদিন আরো বেশি সংখ্যক মানুষ জেগে উঠছে এবং ইসরায়েলের চরম নৃশংসতা, গণহত্যা আরো বেশি করে দেখতে পাচ্ছে। এই গল্পটা বিশ্বব্যাপী একটি জাগরণের। আমাদের সরকার যখন ব্যর্থ হয়, তখন মানুষ এগিয়ে আসে। প্রতিটি রাজনীতিবিদ যারা গণহত্যা, পরিবেশ ও জলবায়ু ধ্বংস এবং উপনিবেশবাদ ও ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ আরো জোরদার করছে জনতা। আর আমরাও সেটাই করার চেষ্টা করছি। তবে এই যাত্রাটা একটু কঠিন। এর আগেও কিছু নৌকা সাহায্য নিয়ে গাজায় যেতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলি সেনারা তাদের থামিয়ে দিয়েছে। এমনকি ২০১০ সালে একবার কিছু মানুষের উপর হামলাও হয়েছিল। দোহা ইনস্টিটিউটের মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে বলেছেন, এই নৌ অভিযান একটি প্রতীকী প্রতিরোধ, যা আন্তর্জাতিক মনোযোগকে আকর্ষণ করবে। যদিও শেষ পর্যন্ত ইসরায়েল নৌকাগুলোকে আটক করে বা ফিরিয়ে দিতে পারে, তবে ক্ষুধা দূর করতে সরকারগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। বুকপানিতে গৃহহীন কয়েক লাখ মানুষ। ফসল নষ্ট হয়ে গেছে, গবাদি পশুর খাবার শেষ হয়ে গেছে, এমনকি কবরস্থানগুলো পানিতে তলিয়ে গেছে। একযোগে 3টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতিহাসের সবচেয়ে বড় বন্যার মুখোমুখি দেশটি। আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা, আর সরকারি সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সর্বস্ব হারানো অসহায় বাসিন্দারা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবের চেনাব, রাভি এবং শত্রুদ্র নদীর পানি। অতিবৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় ডুবে গেছে 2000-এরও বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, এমনকি ভেঙে পড়েছে হাজারো ঘরবাড়ি। বন্যায় পাঞ্জাবে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাব প্রদেশে 1692টি গ্রাম বন্যার পানিতে ডুবে গিয়েছে। এর ফলে প্রায় 14 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে এখনো পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে প্রায় 4,80,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় নদী তীরবর্তী এলাকায় কৃত্রিমভাবে বাঁধ ভেঙে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে দুর্গতদের অভিযোগ, তারা এখনো সরকারের কাছ থেকে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পাননি। ক্ষতিগ্রস্তদের অনেকেই সামান্য মালপত্র এবং গবাদি পশু নিয়ে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকার বাসিন্দারা বলছেন তাদের ফসল নষ্ট হয়ে গেছে, গবাদি পশুর খাবার শেষ হয়ে গেছে, এমনকি কবরস্থানগুলো পানিতে তলিয়ে গেছে। অনেকেই কয়েকদিন ধরে খাবার সহায়তার জন্য অপেক্ষা করছেন। এদিকে আবহাওয়া বিভাগের আশঙ্কা, পাঞ্জাব সহ একাধিক অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। 2022 সালের ভয়াবহ বন্যার মতো এবছরও পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তায় নতুন সংকট তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা। হঠাৎ করে আসা বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দুর্ভাগ্যবশত প্রশাসনের পক্ষ থেকেও কোনো পূর্ব সতর্কতা বা সহায়তা ছিল না। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সম্প্রতি এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। দেশটি তার 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশাল সামরিক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে, যা হাজারো মানুষের মন জয় করে নিয়েছে। সাধারণত সাধারণ জনগণের জন্য এমন প্রদর্শনী দুর্লভ হলেও এবার যেন একটি উৎসবের আমেজে সবাই অস্ত্র ও প্রযুক্তির এই মিলনমেলা দেখতে এসেছেন। শিশুরা মন দিয়ে শুনছে কিভাবে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র কাজ করে, যুদ্ধক্ষেত্রে ত্রাস ট্যাঙ্কের সাথে হাসিমুখে ছবিও তুলছে তারা। গত 31 আগস্ট ন্যাশনাল এক্সিবিশনে প্রবেশ করতেই সবার চোখ আটকে যায় অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ওপর। মিসাইল সিস্টেম, ড্রোন, স্নাইপার রাইফেল থেকে শুরু করে বোমা নিষ্ক্রিয় করার রোবট, সবকিছুই এমনভাবে সাজানো ছিল যা দেখে যে কেউ মুগ্ধ হবেন। এই প্রদর্শনী যেন ভিয়েতনামের সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতার একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। 57 বছর বয়সী সেনা কর্মকর্তা নোগুয়েন কিম সং প্রদর্শনীতে আসা মানুষকে অস্ত্রগুলোর ব্যবহার সম্পর্কে বোঝাচ্ছিলেন। এই অস্ত্রগুলো আমরা শুধু শান্তির জন্য এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য তৈরি করেছি। এগুলো কোনো দেশের উপর আক্রমণ করার জন্য নয়। আমরা ভিয়েতনামিরা এখন আধুনিক যুদ্ধের উপযুক্ত রাডার সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইউএভির মতো উচ্চ প্রযুক্তির অস্ত্র সফলভাবে তৈরি করেছি। এই প্রদর্শনীটিতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। 54 বছর বয়সী ফাম থি লিয়েন নামের এক স্থানীয় বাসিন্দা দেশীয় মিসাইলের পাশে দাঁড়িয়ে দাবি করেন সেনাবাহিনীর প্রতি দিন দিন তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশ এখন নিজেই অনেক আধুনিক অস্ত্র তৈরি করতে পারে, যা দেখে আমরা আমাদের সরকার ও সেনাবাহিনীর উপর আরো বেশি আস্থা পাচ্ছি। এই প্রদর্শনীর পরই হ্যানয় শহরে শুরু হবে দেশের সবচেয়ে বড় জাতীয় কুচকাওয়াজ, যা স্বাধীনতার 80তম বার্ষিকীকে আরও স্মরণীয় করে তুলবে। সামরিক কুচকাওয়াজের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এই উৎসবে তুলে ধরা হবে। এই সবকিছুই ভিয়েতনামের জনগণের মধ্যে যেন এক নতুন দেশপ্রেম ও জাতীয়তাবোধের জন্ম দিচ্ছে। এই কিলবিলে পোকা বদলে দিচ্ছে চাষিদের ভাগ্য। শুধু তাই নয়, মাটিকে উর্বর করতে বিশেষ সার তৈরি করতে সময় লাগছে মাত্র 15 দিন।
পুরোপুরি নিরাপদ এই পদ্ধতিতে সার তৈরি করে বেনিনের কৃষিতে এক বিপ্লব নিয়ে এসেছেন দক্ষিণ বেনিনের তরুণ নোয়েল ওবোগন। মাত্র 15 দিনে মাটি আবার উর্বর হয়ে উঠছে। সাধারণত যেখানে জৈব সার তৈরি হতে 6 মাস লাগে, সেখানে দক্ষিণ বেনিনের তরুণ নোয়েল ওবোগন এমন এক আশ্চর্য পদ্ধতি বের করেছেন যা সময় কমিয়ে দিয়েছে প্রায় 15 গুণ। আর এই কাজটি করছে ছোট ছোট পোকামাকড়। এই পোকা হল ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা। নোয়েল ও তার কোম্পানি এগ্রো ইকো সার্ভিস এসব লার্ভাকে ব্যবহার করে দ্রুত কম্পোস্ট বা জৈব সার তৈরি করছেন। লার্ভা আসলে খুব ক্ষুধার্ত। ওরা খাবার খুঁজে পায় আর সব জৈব বর্জ্য খেয়ে ফেলে। ফলে অল্প সময়ই মাটি ভেঙে যায়, তৈরি হয় প্রাকৃতিক সার। পরে এর সাথে যোগ করা হয় বায়োচার, যা তৈরি হয় কৃষিজ বর্জ্য পুড়িয়ে। এতে মাটি আরও বেশি পুষ্টি পায়। এই সার ব্যবহার করে কৃষকেরা আগের চেয়ে অনেক বেশি ফসল পাচ্ছেন। যেমন স্থানীয় টমেটো চাষি তসাবা আগে একটি গাছ থেকে 1 থেকে 1.5 কেজি টমেটো তুলতেন। এখন নোয়েলের সার ব্যবহার করে প্রতিটি গাছ থেকে পাচ্ছেন 4 থেকে 5 কেজি পর্যন্ত। বেনিনের প্রায় 1/3 জমি উর্বরতা হারিয়েছে। কৃষকেরা খুব কষ্টে ছিলেন, কিন্তু নোয়েলের এই সার তাদেরকে নতুন আশা দিয়েছে। আজ তার কোম্পানির গ্রাহক শুধু বেনিনেই নয়, পাশের দেশ চাদ, কোট দিভোয়ার, বুরকিনা ফাসো আর নিগারেও ছড়িয়ে পড়েছে। গ্রাহকের সংখ্যা এখন 2500-এরও বেশি। 2019 সাল থেকে IFAD, নরওয়ে সরকার আর OPEC ফান্ড মিলে একটি প্রকল্পের মাধ্যমে নোয়েলকে সহযোগিতা করেছে। তারা তাকে ঋণ দিয়েছে, জমি দিয়েছে, যন্ত্রপাতি কিনতে সাহায্য করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল কৃষকের আয় বাড়ানো আর জলবায়ু সমস্যার সাথে লড়াই করার শক্তি দেওয়া। এমন সমাধান খুবই দরকার ছিল বলে দাবি করেন IFAD এর জীববৈচিত্র্য এবং জলবায়ু বিশেষজ্ঞ অ্যাসকোল মাহুসি সাইমন। নোয়েলের তৈরি সমাধানটি খুবই আকর্ষণীয়, কারণ এটা মাটিকে টেকসইভাবে ভালো রাখে, ফলন বাড়ায়, রাসায়নিক সার কম ব্যবহার করতে সাহায্য করে এবং কৃষকদের ভবিষ্যতে টিকে থাকার ক্ষমতা বাড়ায়। এটা কম খরচে সরাসরি খাদ্য সার্বভৌমত্বে অবদান রাখছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই কাজ শুধু পরিবেশ বাঁচাচ্ছে না, বরং নতুন কর্মসংস্থান দিচ্ছে, কৃষকদের শেখাচ্ছে কিভাবে প্রকৃতির সাথে মিল রেখে কাজ করতে হয়। নোয়েলের মতো মানুষরা আসলে দেখিয়ে দিচ্ছেন ছোট পোকামাকড় থেকেও বড় পরিবর্তন আনা সম্ভব। রিয়াদ হোসেন, BBC নিউজ ডেস্ক। নদীতে ভেসে যাচ্ছে শত শত নানা রঙের আলো, আর প্রতিটি আলোর সাথেই আছেন একজন মানুষ। প্রায় 2 কিলোমিটার নদী সাঁতরে পার হন শতাধিক সাঁতারু। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বড় বড় খালগুলো রঙিন আলোয় ঝলমল করছে, আর সেই আলোয় ভেসে চলেছে শত শত মানুষ। সবাই সাঁতার কাটছে ধীরে ধীরে, হাসি মুখে। এটাই হলো কোপেনহেগেন সুইম বাই নাইট, এক অনন্য সাঁতারের আয়োজন। 29 আগস্ট শুক্রবার রাতে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ পথে হয় এই সাঁতার। পুরো রাস্তা সাজানো ছিল রঙিন বাতি আর ভাসমান লাইট দিয়ে। যেদিকে তাকানো যায় খালের পানিতে শুধু আলো আর মানুষের আনন্দ। অনেকটা মজার ব্যাপার হলো এটা কোনো প্রতিযোগিতা নয়, কেউ জিতবে বা হারবে না, সবাই শুধু আনন্দ আর অভিজ্ঞতা ভাগাভাগি করতেই পানিতে নামে। এই সাঁতার শুরু হয় ডেনমার্কের সংসদ ভবনের পাশ দিয়ে। আয়োজকরা সবার নিরাপত্তার জন্য লাইফগার্ড রেখেছিল, যারা বোর্ড নিয়ে সাঁতারুদের পাশেই ছিল, ফলে যে কেউ নিশ্চিন্তে সাঁতার কাটতে পেরেছে। আমরা সূর্যাস্ত উপভোগ করতে পারি, পুরো ব্যাপারটাই খুবই আরামদায়ক, এমনটাই বলছিলেন ডেনিশ সুইমিং ফেডারেশনের চেয়ারম্যান পিয়া ইয়োহানসেন। এটা খুবই বিশেষ ব্যাপার। আমরা রাতে সাঁতার কাটছি। আমাদের 700 জন সাঁতারু রাতে পার্লামেন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। প্রতি বছর অগস্টের শেষ দিকে এই উৎসব হয়। 2 দিন ধরে চলে। একদিন থাকে প্রতিযোগিতা, আর একদিন থাকে শুধু আনন্দ সাঁতার। হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। এবছরও খালের ধারে ভিড় জমেছিল দর্শকদের। সবাই ছবি তুলেছে আর সাঁতারুদের উৎসাহ দিয়েছে। আয়ারল্যান্ড থেকে আসা স্বামী স্ত্রী কারেন এবং লেস্টার স্পিয়ার তাদের সাঁতার দেওয়ার অভিজ্ঞতার কথা জানান। আমরা অন্ধকারে কোপেনহেগেনের খালের চারপাশে 2 কিলোমিটার সাঁতার কেটেছি, তাই এটি দুর্দান্ত ছিল। পুরো পথ কিছুটা ভয়ঙ্কর ছিল। কোপেনহেগেনের পর্যটন ও স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে এই সাঁতারের অনুষ্ঠান। এটি প্রতি বছর আরও বেশি মানুষকে আকর্ষণ করছে। রিয়াদ হোসেন, BBC নিউজ ডেস্ক।